আজকে শুরু করছি এর পরবর্তী অংশ। সবগুলোর মধ্যেই একটা অদ্ভুত মিল আছে, যদিও তা হঠাৎ চোখে পড়ে না। কিরকম? ব্যোমকেশ করাগ্রে গণনা করিতে করিতে বলিল, প্রথমত দেখো, যারা খুন হয়েছেন তারা সবাই যৌবনের সীমা অতিক্রম করিয়েছিলেন। আশুবাবু, যিনি ঘড়ির কল্যাণে বেঁচে গেছেন, তিনিও প্রহরক। তারপর দ্বিতীয় কথা, তারা সকলেই অর্থবান লোক ছিলেন। হতে পারে কেউ বেশি ধনী, কেউ কম ধনী, কিন্তু গরিব কেউ নয়। তৃতীয় কথা, সকলেই পথের মাঝখানে হাজার লোকের সামনে খুন হয়েছেন। এবং শেষ কথা, এইটি সবচেয়ে প্রণিধানযোগ্য, তারা সবাই অপুত্রক। আমি বলিলাম, তুমি তাহলে অনুমান করো যে? ব্যোমকেশ বলিল, অনুমান এখন আমি কিছুই করিনি। এগুলো হচ্ছে আমার অনুমানের ভিত্তি, ইংরেজিতে যাকে বলে প্রিমাইস। আমি বলিলাম, কিন্তু এ কটি প্রিমাইস থেকে অপরাধীদের ধরা? আমাকে শেষ করিতে না দিয়া ব্যোমকেশ বলিল, অপরাধীদের নয়, অর্জিত অপরাধীর। গৌরব ছাড়া এখানে বহু বচন একেবারে অনাবশ্যক। খবরের কাগজওয়ালারা মার্ডার্স গ্যাং বলে যতই চিৎকার করুক, গ্যাংয়ের মধ্যে কেবল একটি লোক আছেন, তিনি এই নরমেধ যজ্ঞের হোতা, ঋত্বিক এবং যজমান। এক কথায় পরম ব্রহ্মের মতো ইনি একমেবা দ্বিতীয়ম। আমি সন্দেহ প্রকাশ করিয়া বলিলাম, এ কথা তুমি কি করে বলতে পারো? কোনো প্রমাণ আছে? ব্যোমকেশ বলিল, প্রমাণ অনেক আছে, কিন্তু উপস্থিত একটা দিলেই যথেষ্ট হবে। এমন অব্যর্থ লক্ষ্যবোধ করবার শক্তি 5 জন লোকের কখনো সমান মাত্রায় থাকতে পারে? প্রত্যেকটি পিন অব্যর্থভাবে হৃৎপিণ্ডের মধ্যে গিয়ে ঢুকেছে, একটু উঁচু কিংবা নিচু হয়নি। আশুবাবুর কথাই ধরো, ঘড়িটি না থাকলে ওই পিন কোথায় গিয়ে পৌঁছতো বলো দেখি? এমন টিপটি 5 জনের হয়? এ যেন চক্রছিদ্র পথে মৎস্যচক্ষু বিদ্ধ করার মতো। দ্রৌপদী স্বয়ংবর মনে আছে তো? ভেবে দেখো, সে কাজ একা অর্জুনই পেরেছিল। মহাভারতের যুগে এমন অমোঘ নিশানা একজন বই দুজনের ছিল না। বলি হাসতে হাসতে সে উঠিয়া পড়িল। আমাদের এই বসিবার ঘরের পাশে আরো একটা ঘর ছিল, সেটা ব্যোমকেশের নিজস্ব। এ ঘরে সে সকল সময় আমাকেও ঢুকিতে দিত না। বস্তুত এ ঘরখানা ছিল একাধারে তাহার লাইব্রেরি, ল্যাবরেটরি, মিউজিয়াম ও গ্রিন রুম। আশুবাবুর ঘড়িটা তুলিয়া সেই ঘরটায় প্রবেশ করিতে করিতে ব্যোমকেশ বলিল, খাওয়া দাওয়ার পর নিশ্চিন্ত হয়ে এটা তত্ত্ব আহরণ করা যাবে। আপাতত স্নানের বেলা হয়ে গেছে। বৈকালে প্রায় 3:30 সময় ব্যোমকেশ বাহির হইয়া গিয়াছিল। কি কাজে গিয়াছিল জানি না। যখন ফিরিল তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। আমি তাহার জন্য প্রতীক্ষা করিতেছিলাম। চায়ের সরঞ্জামও তৈয়ার ছিল। সে আসিতেই ভৃত্য টেবিলের উপর চা জলখাবার দিয়া গেল। আমি নিঃশব্দে জলযোগ সমাধা করিলাম। এমন অভ্যাস হইয়া গিয়াছিল যে ওই কার্যটা একত্র না করিলে মনোপুত হইত না। একটা চুরুট ধরাইয়া চেয়ারে ঠেসান দিয়া বসিয়া ব্যোমকেশ প্রথম কথা কহিল। বলিল, আশুবাবু লোকটিকে তোমার কেমন মনে হয়? ঈষৎ বিস্মিতভাবে বললাম, কেন বলো দেখি? আমার তো বেশ ভালো লোক বলেই মনে হয়। নিরীহ ভালো মানুষ গোছের। ব্যোমকেশ বলিল, আর নৈতিক চরিত্র? আমি বললাম, মাতাল ভাইপোর উপর যেরকম চটা, তাতে নৈতিক চরিত্র তো ভালো বলেই মনে হয়। তার উপর বয়স্ক লোক, বিয়ে করেননি। যৌবনে যদি কিছু উচ্ছৃঙ্খলতা করে থাকেন তো অন্য কথা, কিন্তু এখন আর ওর সেসব করবার বয়স নেই। ব্যোমকেশ মুচকি হাসিয়া বইল, বয়স না থাকতে পারে, কিন্তু একটু স্ত্রীলোক আছে। জোড়াসাঁকোর যে গানের মজলিসে আশুবাবু নিত্য গান বাজনা করে থাকেন, সেটি ওই স্ত্রীলোকের বাড়ি। স্ত্রীলোকের বাড়ি বললে বোধ হয় ঠিক বলা হয় না, কারণ বাড়ির ভাড়া আশুবাবুই দিয়ে থাকেন। গানের মজলিস বললেও বোধ হয় ভুল বলা হয়, যেহেতু দুটি প্রাণীর বৈঠকে কোনো মতেই মজলিস বলা চলে না। বলো কি হে, বুড়োর প্রাণী তো রস আছে দেখছি। শুধু তাই নয়, গত 12-13 বছর ধরে আশুবাবু এই নাগরিকটির ভরণ পোষণ করে আসছেন, সুতরাং তার একনিষ্ঠতা সম্বন্ধে কোনো সন্দেহ থাকতে পারে না।
আবার অন্য পক্ষেও একনিষ্ঠতার অভাব নেই। আশুবাবু ছাড়া অন্য কোনো সঙ্গীত পিপাসুর সেখানে প্রবেশাধিকার নেই। দরজায় কড়া পাহারা। উৎসুক হইয়া পড়িলাম, তাই নাকি? সঙ্গীত পিপাসুর সেজে ঢোকবার মতলব করেছিলে বুঝি? নাগরিকাটির দর্শন পেলে? কিরকম দেখতে শুনতে? ব্যোমকেশ বলিল, একবার চকিতের ন্যায় দেখা পেয়েছিল, কিন্তু রূপ বর্ণনা করে তোমার মতন কুমার ব্রহ্মচারীর চিত্ত চাঞ্চল্য ঘটাতে চায় না। এক কথায় অপূর্ব রূপসী। বয়স 26-27, কিন্তু দেখে মনে হয় বড়জোর 19-20। আশুবাবুর রুচির প্রশংসা না করে থাকা যায় না। হাসিয়া বললাম, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তুমি হঠাৎ আশুবাবুর গুপ্ত জীবন সম্বন্ধে এত কৌতূহলী হয়ে উঠলে কেন? ব্যোমকেশ বলিল, অপরিমিত কৌতূহল আমার একটা দুর্বলতা। তাছাড়া আশুবাবুর উইলের ওয়ারিশ সম্বন্ধে মনে একটা খটকা লেগেছিল। ইনি তাহলে আশুবাবুর উত্তরাধিকারিণী? সেই রকমই অনুমান হচ্ছে। সেখানে একটি ভদ্রলোকের দেখা পেলুম, ফিটফাট বাবু, বয়স 35-36। দ্রুত বেগে এসে দারোয়ানের হাতে একখানা চিঠি গুঁজিয়ে দিয়ে দ্রুত বেগে চলে গেলেন। কিন্তু ও কথা থাক, বিষয়টা মুখরোচক বটে, কিন্তু লাভজনক নয়। ব্যোমকেশ উঠিয়া ঘরময় পায়চারি করিতে লাগিল। বুঝিলাম, অবান্তর আলোচনায় আকৃষ্ট হইয়া পাছে তাহার মন প্রকৃত অনুসন্ধানের পথ হইতে বিক্ষিপ্ত হইয়া পড়ে, পাছে আশুবাবুর জীবনের গোপন ইতিহাস তাহার উপস্থিত বিপদ ও বিমুক্তির সমস্যা অপেক্ষা বড় হইয়া উঠে, এই ভয়ে ব্যোমকেশ আলোচনাটা আর বাড়িতে দিল না। এমনি ভাবেই যে মানুষের মন নিজের অজ্ঞাতসারে গৌণ বস্তুকে মুখ্য বস্তু অপেক্ষা প্রধান করিয়া তুলিয়া শেষে লক্ষ্য ভ্রষ্ট হইয়া পড়ে, তাহা আমারও অজ্ঞাত ছিল না। আমি তাই জিজ্ঞাসা করিলাম, ঘড়িটা থেকে কিছু পেলে? ব্যোমকেশ আমার সম্মুখে দাঁড়াইয়া মৃদু হাস্যে বলিল, ঘড়ি থেকে 3টি তত্ত্ব লাভ করেছি। 1, গ্রামোফোন পিনটি সাধারণ এডিসন মার্কা পিন। 2, তার ওজন দুরতি। 3, আশুবাবুর ঘড়িটা একেবারে গেছে, আর মেরামত হবে না। আমি বলিলাম, তার মানে দরকারি তথ্য কিছুই পাওনি? ব্যোমকেশ চেয়ারটা নিয়ে বসিয়া বলিল, তা বলতে পারি না। প্রথমত বুঝতে পেরেছি যে পিন ছোঁড়বার সময় হত্যাকারী আর হতব্যক্তির মধ্যে ব্যবধান 7-8 গজের বেশি হবে না। একটা গ্রামোফোন পিন এত হালকা জিনিস যে 7-8 গজের বেশি দূর থেকে ছুঁড়লে অমন অব্যর্থ লক্ষ্য হতে পারে না। অথচ হত্যাকারীর টিপ কী রকম অভ্রান্ত তা তো দেখেছ। প্রত্যেকবার তীব্র একেবারে মর্মস্থানে গিয়ে ঢুকেছে। আমি বিস্মিত অবিশ্বাসের সুরে বললাম, 7-8 গজ দূর থেকে মেরেছে, তবু কেউ ধরতে পারলে না? ব্যোমকেশ বলিল, সেইটি হয়ে দাঁড়িয়েছে প্রধান প্রহেলিকা। ভেবে দেখো, খুন করবার পর লোকটা হয়তো দর্শকদের মধ্যেই ছিল, হয়তো নিজের হাতে তুলে মৃতদেহ স্থানান্তরিত করেছে, কিন্তু তবু কেউ বুঝতে পারলে না কি করে সে এমনভাবে আত্মগোপন করলে। আমি অনেকক্ষণ চিন্তা করিয়া কহিলাম, আচ্ছা, এমন তো হতে পারে যে হত্যাকারী পকেটের ভিতর এমন একটা যন্ত্র নিয়ে বেড়ায় যা থেকে গ্রামোফোন পিন ছোঁড়া যায়, তারপর তার শিকারের সামনে এসে পকেট থেকেই যন্ত্রটা ফায়ার করে। পকেটে হাত দিয়ে অনেকেই রাস্তায় চলে, সুতরাং কারও সন্দেহ হয় না। ব্যোমকেশ বলিল, তা যদি হতো তাহলে ফুটপাতের ওপরেই তো কাজ সারতে পারত, রাস্তায় নামতে হতো কেন? তাছাড়া এমন কোনো যন্ত্র আমার জানা নেই যা নিঃশব্দে ছোঁড়া যায়, অথচ তার নিক্ষিপ্ত গুলি একটা মানুষের শরীর ফুটো করে হৃৎপিণ্ডে গিয়ে পৌঁছতে পারে। তাতে কতখানি শক্তির দরকার ভেবে দেখেছ? আমি নিরুত্তর হইয়া রহিলাম। ব্যোমকেশ হাঁটুর উপর কনুই রাখিয়া করতলে চিবুক ন্যস্ত করিয়া বহুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল। শেষে বলিল, বুঝতে পারছি, এর একটা খুব সহজ সমাধান হাতের কাছেই রয়েছে, কিন্তু কিছুতেই ধরতে পারছি না। যতবার ধরবার চেষ্টা করছি পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। রাত্রিকালে এ বিষয়ে আর কোনো কথা হইল না। নিদ্রার পূর্ব পর্যন্ত ব্যোমকেশ অন্যমনস্ক ও বিমনা হইয়া রহিল। সমস্যার যে উত্তরটা হাতের কাছে থাকিয়াও তাহার যুক্তির ফাঁদে ধরা দিতেছে না, তাহারই পশ্চাতে তাহার মন যে ব্যাধের মতো ছুটিয়াছে, তাহা বুঝিয়া আমিও তাহার একাগ্র অনুধাবনে বাধা দিলাম না। পরদিন সকালে চিন্তাক্রান্ত মুখে
সে শয্যা ছাড়িয়া উঠিল। তাড়াতাড়ি মুখ হাত ধুইয়া এক পেয়ালা চা গলাধ্যকরণ করিয়া বাহির হইয়া গেল। ঘণ্টা তিনেক পরে যখন ফিরিল, তখন জিজ্ঞাসা করিলাম, কোথায় গেছিলে? ব্যোমকেশ জুতার ফিতা খুঁড়িতে খুঁড়িতে অন্য মনে বলিল, উকিলের বাড়ি। তাহাকে উন্মনা দেখিয়া আমি প্রশ্ন করিলাম না। অপরাহ্নের দিকে তাহাকে কিছু প্রফুল্ল দেখিলাম, কিন্তু সমস্ত দুপুর সে নিজের ঘরে দ্বার বন্ধ করিয়া কাজ করিতেছিল। একবার টেলিফোনে কাহার সহিত কথা কহিল, শুনিতে পাইলাম। প্রায় 4:30 সময় সে দরজা খুলিয়া গলা বাড়াইয়া বহিল, ওহে, কাল কি ঠিক হয়েছিল ভুলে গেলে? পথের কাঁটার প্রত্যক্ষ প্রমাণ দেবার সময় যে উপস্থিত। সত্যি, পথের কাঁটার কথা একেবারে ভুলিয়া গিয়াছিলাম। ব্যোমকেশ হাসিয়া বলিল যে একটা কি করা যায়। এসো এসো, তোমার একটু সাজসজ্জা করে দিই। এমনি গেলে তো চলবে না। আমি তাহার ঘরে প্রবেশ করিয়া বলিলাম, চলবে না কেন? ব্যোমকেশ একটা কাঠের কবাটযুক্ত আলমারি খুলিয়া তাহার ভিতর হইতে একটি টিনের বাক্স বাহির করিল। বাক্স হইতে ক্রেপ, কাঁচি, স্পিরিট গাম ইত্যাদি বাছিয়া লইয়া বুরুষ দিয়া আমার মুখে স্পিরিট গাম লাগাইতে লাগাইতে বলিল, অজিত বন্দ যে ব্যোমকেশ বক্সীর বন্ধু, এ খবর অনেক আহাতেই জানেন কিনা, তাই একটু সতর্কতা। মিনিট 15 পরে আমার অঙ্গসজ্জা শেষ করিয়া যখন ব্যোমকেশ ছাড়িয়া দিল, তখন আয়নার সম্মুখে গিয়া দেখি, কি সর্বনাশ! এ তো অজিত বন্দ নয়, এ যে সম্পূর্ণ আলাদা লোক। ফ্রেঞ্চ কাট, দাড়ি ও ছোঁচালো গোঁফ যে অজিত বন্দর কোশমিৎকালেও ছিল না। বয়সও প্রায় 10 বছর বাড়িয়া গিয়াছে। রং বেশ একটু ময়লা। আমি ভীত হইয়া বললাম, এই বেশে রাস্তায় বেরোতে হবে, যদি পুলিশে ধরে? ব্যোমকেশ হাসে বলিল, মা ভই, পুলিশের বাবার সাধ্য নেই তোমাকে চিনতে পারবে। বিশ্বাস না হয় নিচের তলায় কোনো চেনা ভদ্রলোকের সঙ্গে কথা কয়ে দেখো, জিজ্ঞাসা করো অজিতবাবু কোথায় থাকেন। আমি আরও ভয় পাইয়া বলিলাম, না না, তার দরকার নেই, আমি এখনই যাচ্ছি। বাহির হইবার সময় ব্যোমকেশ বলিল, কি করতে হবে তোমার তো জানাই আছে, শুধু ফেরবার সময় একটু সাবধানে এসো, পিছু নিতে পারে। সে সম্ভাবনাও আছে নাকি? অসম্ভব নয়। আমি বাড়িতেই রইলুম, যত শিগগির পারো ফিরে এসো। পথে বাহির হইয়া প্রথমটা ভারী অস্বস্তি বোধ হইতে লাগিল। ক্রমে যখন দেখিলাম আমার ছদ্মবেশ কাহারও দৃষ্টি আকর্ষণ করিতেছে না, তখন অনেকটা নিশ্চিন্ত হইলাম, একটু সাহস হইল। মোড়ের একটা দোকানে আমি নিয়মিত পান খাইতাম। খোট্টা পানওয়ালা আমাকে দেখিলেই সেলাম করিত। সেখানে গিয়া সদর্পে পান চাহিলাম। লোকটা নির্বিকার চিত্তে পান দিয়া পয়সা কুড়াইয়া লইল। আমার পানে ভালো করিয়া দৃকপাতও করিল না। 5টা বাজিয়া গিয়াছিল, সুতরাং আর বিলম্ব করা যুক্তিযুক্ত নয় বুঝিয়া ট্রামে চড়িলাম। এসপ্ল্যানেডে নামিয়া বেড়াইতে বেড়াইতে সংকেত স্থানে উপস্থিত হইলাম। মনের অবস্থা যদিও ঠিক অভিসারিকার মতো নহে, তবু বেশ একটু কৌতুক ও উত্তেজনা অনুভব করিতে লাগিলাম। কৌতুক কিন্তু বেশিক্ষণ স্থায়ী হইল না। যে পথে জনস্রোত জলস্রোতের মতোই ছুটিয়া চলিয়াছে, সেখানে স্থানীয় মতো দাঁড়াইয়া থাকা সহজ ব্যাপার নহে। 2-4টা কনুইয়ের গুঁতা নির্বিকারভাবে হজম করিলাম। অকারণে সঙের মতন ল্যাম্পপোস্ট ধরিয়া দাঁড়াইয়া থাকায় অন্য বিপদও আছে। চৌমাথার উপর একটা সার্জেন্ট দাঁড়াইয়াছিল। সে সপ্রসন্নভাবে আমার দিকে 2-3 বার দৃষ্টি নিক্ষেপ করিল। এখনই হয়তো আসিয়া জিজ্ঞাসা করিবে, কেন দাঁড়াইয়া আছো? কি করি? ফুটপাতের ধারেই হোয়াইটওয়ে লেডলের দোকানের একটা প্রকাণ্ড কাজ ঢাকা জানলায় নানাবিধ বিলাতি পণ্য সাজানো ছিল। সেই দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকাইয়া রহিলাম। মনে ভাবিলাম, পাড়া গিয়ে ভূত মনে করে ক্ষতি নাই। গাঁট কাটা ভাবিয়া হাতে হাত করা না পড়ায়। ঘড়িতে দেখিলাম 5:50। কোনো ক্রমে আর 10 মিনিট কাটাইতে পারিলে বাঁচা যায়। অধীরভাবে অপেক্ষা করিতে লাগিলাম। মনটা নিজের পাঞ্জাবির পকেটের মধ্যে পড়িয়া রহিল। 2-1 বার পকেটে হাত দিয়াও দেখিলাম, কিন্তু সেখানে নূতন কিছু হাতে ঠেকিল না। অবশেষে 6টা বাজিতেই একটা আরামের নিঃশ্বাস ফেলিয়া ল্যাম্পপোস্ট পরিত্যাগ করিলাম।
পকেট দুটা ভালো করিয়া পরীক্ষা করিলাম, চিঠিপত্র কিছুই নাই। নিরাশার সঙ্গে সঙ্গে একটা সমৎসর আনন্দও হইতে লাগিল। যাক, ব্যোমকেশের অনুমান যে অভ্রান্ত নহে তার একটা দৃষ্টান্ত পাওয়া গিয়াছে। এইবার তাহাকে বেশ একটু খোঁচা দিতে হইবে। এইরূপ নানা কথা ভাবিতে ভাবিতে এসপ্ল্যানেডের ড্রাম ডিপোতে আসিয়া পৌঁছিলাম। ছবি লিবেন বাবু? কানের অত্যন্ত নিকটে শব্দ শুনিয়া চমকিয়া ফিরিয়া দেখি লুঙ্গি পরা নিজ শ্রেণীর একজন মুসলমান একখানা খাম আমার হাতে গুঁজিয়া দিতেছে। বিস্মিতভাবে খুলিতেই একখানা কুৎসিত ছবি বাহির হইয়া পড়ল। এরূপ ছবির ব্যবসা কলিকাতার রাস্তাঘাটে চলে জানিতাম, তাই ঘৃণা ভরে সেটা ফেরত দিতে গিয়ে দেখি লোকটা নাই। সম্মুখে পশ্চাতে চারিদিকে চক্ষু ফিরাইলাম, কিন্তু ভিড়ের মধ্যে সেই লুঙ্গি পরা লোকটাকে কোথাও দেখিতে পাইলাম না। অবাক হইয়া কি করিব ভাবিতেছি, এমন সময় একটি ছোট্ট হাসির শব্দে চমক ভাঙিয়া দেখিলাম একজন বৃদ্ধ গোছের ফিরিঙ্গি ভদ্রলোক আমার পাশে আসিয়া দাঁড়াইয়াছেন। আমার দিকে না তাকাইয়াই তিনি পরিষ্কার বাংলায় একান্ত পরিচিত কণ্ঠে বলিলেন, চিঠি তো পেয়ে গেছো দেখছি, এবার বাড়ি যাও, একটু ঘুরে যেও, এখান থেকে ট্রামে বউবাজারের মোড় পর্যন্ত যেও, সেখান থেকে বাসে করে হাওড়ার মোড় পর্যন্ত, তারপর ট্যাক্সিতে করে বাড়ি যাবে। সার্কুলার রোডে ট্রাম আসিয়া সম্মুখে দাঁড়াইয়াছিল। সাহেব তাহাতে উঠিয়া বসিলেন। আমি সমস্ত শহর মারাইয়া যখন বাড়ি ফিরিলাম, তখন ব্যোমকেশ আরাম কেদারার উপর লম্বা হইয়া পড়িয়া সিগারেট টানিতেছে। আমি তাহার সম্মুখে চেয়ার টানিয়া বসিয়া বলিলাম, সাহেব কখন এলে? ব্যোমকেশ ধূমোদ্গীরণ করিয়া বলিল, মিনিট 20। আমি বলিলাম, আমার পেছু নিয়েছিলে কেন? ব্যোমকেশ উঠিয়া বসিয়া বলিল, যে কারণে নিয়েছিলাম তা সফল হলো না, 1 মিনিট দেরি হয়ে গেল। তুমি যখন ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়েছিলে, আমি তখন ঠিক তোমার 5 হাত দূরে লেডারের দোকানের ভিতর জানলার সামনে দাঁড়িয়ে সিল্কের মোজা পছন্দ করছিলাম। পথের কাঁটার ব্যাপারেই বোধহয় কিছু সন্দেহ করে থাকবে, বিশেষত তুমি যেরকম ছটফট করছিলে আর 2 মিনিট অন্তর পকেটে হাত দিচ্ছিলে, তাতেই সন্দেহ হবারই কথা। তাই সে তখন চিঠিখানা দিলে না। তুমি চলে যাবার পর আমিও দোকান থেকে বেরিয়েছি। মিনিট 2-3 দেরি হয়েছিল, তারই মধ্যে লোকটা কাজ হাসিল করে বেরিয়ে গেল। আমি যখন পৌঁছলুম তখন তুমি খাম হাতে করে ইয়ের মতো দাঁড়িয়ে আছো। কি করে খাম পেলে? কি করিয়া পাইলাম তাহা বিবৃত করিলে পর ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, লোকটাকে ভালো করে দেখেছিলে? কিছু মনে আছে? আমি চিন্তা করিয়া বললাম, না, শুধু মনে হচ্ছে তার নাকের পাশে একটা মস্ত আঁচিল ছিল। ব্যোমকেশ হতাশভাবে মাথা নাড়িয়া বলিল, সেটা আসল নয়, নকল, তোমার গোঁপ দাড়ির মতো। যাক, এখন চিঠিখানা দেখি। তুমি ইতিমধ্যে বাথরুমে গিয়ে তোমার দাড়ি গোঁপ ধুয়ে এসো। মুখের রোমবাহুল্য বর্জন করিয়া স্নান সারিয়া যখন ফিরিলাম, তখন ব্যোমকেশের মুখ দেখিয়া একেবারে অবাক হইয়া গেলাম। 2 হাত পিছনে দিয়া সে দ্রুত পদে ঘরে পায়চারি করিতেছে। তার মুখে চোখে এমন একটা প্রদীপ্ত উল্লাসের প্রতিচ্ছবি ফুটিয়া উঠিয়াছে যে তাহা দেখি আমার বুকের ভিতরটা লাফাইয়া উঠিল। আমি সগ্রহে জিজ্ঞাসা করিলাম, চিঠিতে কি দেখলে? কিছু পেয়েছ নাকি? ব্যোমকেশ উচ্ছ্বসিত আনন্দবেগে আমার পিঠ চাপড়াইয়া বলিল, শুধু কি একটি কথা অজিত, একটি ছোট্ট কথা, কিন্তু এখন তোমাকে কিছু বলবো না। হাওড়ার ব্রিজ কখনো খোলা অবস্থায় দেখেছ? আমার মনের অবস্থা হয়েছিল ঠিক সেই রকম। 2 দিক থেকে পথ এসেছে, কিন্তু মাঝখানটিতে একটুখানি ফাঁক, একটি পন্টুন খোলা। আজ সেই ফাঁকটুকু জোড়া লেগে গেছে। কি করে জোড়া লাগলো? চিঠিতে কি আছে তুমিই পড়ে দেখো, বলিয়া ব্যোমকেশ খোলা কাগজখানা আমার হাতে দিল। খামের মধ্যে কুৎসিত ছবিটা ছাড়া আরও একখানা কাগজ ছিল, তাহা দেখিয়াছিলাম, কিন্তু পড়িবার সুযোগ হয় নাই। এখন দেখিলাম পরিষ্কার অক্ষরে লেখা রহিয়াছে, আপনার পথের কাঁটা কে, তাহার নাম ও ঠিকানা কি, আপনি কি চান পরিষ্কার করিয়া লিখুন, কোনো কথা লুকাইবেন না। নিজের নাম স্বাক্ষর করিবার দরকার নাই। লিখিত পত্র খামে ভরিয়া আগামী রবিবার 10ই মার্চ রাত্রি 12টার সময় খিদিরপুর রেসকোর্সের পাশের রাস্তা দিয়া পশ্চিম দিকে যাইবেন। একটি লোক বাইসাইকেল চড়িয়া আপনার সম্মুখ দিক হইতে আসিবে। তাহার চোখে মোটর গগল দেখিলেই চিনিতে পারিবেন। তাহাকে দেখিবা মাত্র আপনার পত্র হাতে লইয়া পাশের দিকে হাত বাড়াইয়া থাকিবেন।
বাইসক আরোহী আপনার হাত হইতে চিঠি লইয়া যাইবে। অতঃপর যথা সময়ে আপনি সংবাদ পাইবেন। পদব্রজে একাকী আসিবেন, সঙ্গী থাকিলে দেখা পাইবেন না। 2-3 বার সাবধানে পড়িলাম। অসাধারণ বটে এবং যৎপরণাস্তি রোম্যান্টিক, তাহাতে সন্দেহ নাই, কিন্তু ইহাতে ব্যোমকেশের অসম্ভৃত আনন্দের কোনো হেতু খুঁজিয়া পাইলাম না। জিজ্ঞাসা করিলাম, কি ব্যাপার বলো দেখি? আমি তো এমন কিছু দেখছি না। কিছু দেখতে পেলে না? অবশ্য তুমি কাল যা অনুমান করেছিলে তা বর্ণে বর্ণে মিলে গেছে, তাতে সন্দেহ নেই। লোকটার আত্মগোপন করবার চেষ্টার মধ্যে হয়তো কোনো বদ মতলব থাকতে পারে, কিন্তু তাছাড়া আর তো আমি কিছু দেখছি না। হায় অন্ধ, অত বড় জিনিসটা দেখতে পেলে না? ব্যোমকেশ হঠাৎ থামিয়া গেল। বাহিরের সিঁড়িতে পদশব্দ হইল। ব্যোমকেশ ক্ষণকাল একাগ্র মনে শুনিয়া বলিল, আশুবাবু, এসব কথা ওকে বলবার দরকার নেই, বলিয়া চিঠিখানা আমার হাত হইতে লইয়া পকেটে পুরিল। আশুবাবু ঘরে প্রবেশ করিলে তাহার চেহারা দেখিয়া একেবারে স্তম্ভিত হইয়া গেলাম। একদিনের মধ্যে মানুষের চেহারা এতখানি পরিবর্তিত হইতে পারে, তাহা কল্পনা করাও কঠিন। মাথার চুল অবিন্যস্ত, জামা কাপড়ের পরিপাট্য নাই, গালের মাংস ঝুলিয়া গিয়াছে, চোখের কোলে কালি, যেন অকস্মাৎ কোনো মর্মান্তিক আঘাত পাইয়া একেবারে ভাঙিয়া পড়িয়াছেন। কাল সদ্য মৃত্যুর মুখ হইতে রক্ষা পাইবার পরও তাহাকে এত অবসন্ন ম্রিয়মান দেখি নাই। তিনি একখানা চেয়ারে অত্যন্ত ক্লান্তভাবে বসিয়া পড়িয়া বলিলেন, একটা দুঃসংবাদ পেয়ে আপনাকে খবর দিতে এসেছি ব্যোমকেশবাবু। আমার উকিল বিলাস মল্লিক পালিয়েছে। ব্যোমকেশ গম্ভীর অথচ সদয় কণ্ঠে কহিল, সে পালাবে আমি জানতুম। সেই সঙ্গে আপনার জোড়াসাঁকোর বন্ধুটিও গেছেন, বোধহয় খবর পেয়েছেন। আশুবাবু হতবুদ্ধির মতো কিছুক্ষণ তাকাইয়া থাকিয়া বলিলেন, আপনি আপনি সব জানেন? ব্যোমকেশ শান্ত স্বরে কহিল, সমস্ত। কাল আমি জোড়াসাঁকোয় গিয়েছিলাম, বিলাস মল্লিককেও দেখেছি। বিলাস মল্লিকের সঙ্গে স্ত্রীলোকটির অনেক দিন থেকে ভিতরে ভিতরে ষড়যন্ত্র চলছিল। আপনি কিছুই জানতেন না। আপনার উইল তৈরি করবার পরই বিলাস উকিল আপনার উত্তরাধিকারিণীকে দেখতে চায়। প্রথমটা বোধহয় কৌতূহল বশে গিয়েছিল, তারপর ক্রমে যা হয়ে থাকে, ওরা এতদিন সুযোগের অভাবেই কিছু করতে পারছিল না। আশুবাবু, আপনি দুঃখিত হবেন না, এ আপনার ভালোই হলো। অসৎ স্ত্রীলোক এবং কপট বন্ধুর ষড়যন্ত্র থেকে আপনি মুক্তি পেলেন, আর আপনার জীবনের কোনো ভয় নেই। এখন আপনি নির্ভয়ে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যেতে পারেন। আশুবাবু শঙ্কা ব্যাকুল দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, তার মানে? ব্যোমকেশ বলিল, তার মানে আপনি যা মনে মনে সন্দেহ করছেন অথচ বিশ্বাস করতে পারছেন না তা ঠিক। ওরা দুজনেই আপনাকে হত্যা করবার মতলব করেছিল, তবে নিজের হাতে নয়। এই কলকাতা শহরেই একজন লোক আছে যাকে কেউ চেনে না, কেউ চোখে দেখেনি, অথচ যার নিষ্ঠুর অস্ত্র 5 জন নিরীহ নিরপরাধ লোককে পৃথিবী থেকে নিঃশব্দে সরিয়ে দিলে। আপনাকেও সরাতো, শুধু পরমায়ু ছিল বলেই আপনি বেঁচে গেলেন। আশুবাবু বহুক্ষণ 2 হাতে মুখ ঢাকিয়া বসিয়া রহিলেন। শেষে মর্মন্তুদ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে বলিলেন, পুরো বয়সে সকৃত পাপের প্রায়শ্চিত্ত করছি, কাউকে দোষ দেবার নেই। 38 বছর বয়স পর্যন্ত আমি নিষ্কলঙ্ক জীবনযাপন করেছিলাম। তারপর হঠাৎ পদস্খলন হয়ে গেল। একদিন দেওঘরে তপবন দেখতে গিয়েছিলাম। সেখানে একটি অপূর্ব সুন্দরী মেয়েকে দেখে একেবারে আত্মহারা হয়ে গেলাম। বিবাহে আমার চিরদিনের অরুচি, কিন্তু তাকে বিবাহ করবার জন্য একেবারে পাগল হইয়া উঠলাম। শেষে একদিন জানিতে পারিলাম সে বেশ্যা নেই, বিবাহ হলো না, কিন্তু তাকে ছাড়তেও পারলাম না। কলকাতায় এনে বাড়ি ভাড়া করে রাখলাম। সেই থেকে এই 12-13 বছর তাকে স্ত্রীর মতোই দেখে এসেছি। তাকে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিলেন, সে তো আপনি জানেন। ভাবতাম সেও আমাকে স্বামীর মতোই ভালোবাসে, কোনো দিন সন্দেহ হয়নি। বুঝতে পারিনি যে পাপের রক্তে যার জন্ম সে কখনো সাধ্যী হতে পারে না। যাক, বুড়ো বয়সে যে শিক্ষা পেলাম হয়তো পরজন্মে কাজে লাগবে। কিছুক্ষণ নীরব থাকিয়া ভগ্ন স্বরে জিজ্ঞাসা করিলেন, তারা কোথায় গিয়েছে আপনি জানেন কি? ব্যোমকেশ বলিল, না, আর সে জেনেও কোনো লাভ নেই। নিয়তি তাদের যে পথে টেনে নিয়ে যাচ্ছে
সে পথে আপনি যেতে পারবেন না। আশুবাবু, আপনার অপরাধ সমাজের কাছে হয়তো নিন্দিত হবে, কিন্তু আমি আপনাকে চিরদিন শ্রদ্ধা করব জানবেন। মনের দিক থেকে আপনি খাঁটি আছেন। কাদা ঘেঁটেও আপনি নির্মল থাকতে পেরেছেন। এইটি আপনার সবচেয়ে বড় প্রশংসার কথা। এখন আপনার খুবই আঘাত লেগেছে। এরকম বিশ্বাসঘাতকতায় কার না লাগে, কিন্তু ক্রমে বুঝবেন এর চেয়ে ইষ্ট আপনার আর কিছু হতে পারত না। আশুবাবু আবেগপূর্ণ স্বরে কহিলেন, ব্যোমকেশবাবু, আপনি আমার চেয়ে বয়সে অনেক ছোট, কিন্তু আপনার কাছে আমি যে সান্ত্বনা পেলাম এ আমি কোথাও প্রত্যাশা করিনি। নিজের লজ্জাকর পাপের ফল যে ভোগ করে তাকে কেউ সহানুভূতি দেখায় না, তাই তার প্রায়শ্চিত্ত এত ভয়ঙ্কর। আপনার সহানুভূতি পেয়ে আমার অর্ধেক বোঝা হালকা হয়ে গেছে। আর বেশি কি বলবো, চিরদিনের জন্য আপনার কাছে ঋণী হয়ে রইলাম। আশুবাবু বিদায় লইবার পর তাহার অদ্ভুত ট্র্যাজেডির ছায় মনটা আচ্ছন্ন হইয়া রহিল। শয়নের পূর্বে ব্যোমকেশকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করিলাম, আশুবাবুকে খুন করবার চেষ্টার পেছনে যে বিলাস উকিল আর ওই স্ত্রীলোকটা রয়েছে, এ কথা তুমি কবে জানলে? ব্যোমকেশ কড়িকাঠ হইতে চক্ষু নামাইয়া বলিল, কাল বিকেলে। তুমি পালাবার আগে তাদের ধরলে না কেন? ধরলে কোনো লাভ হতো না, তাদের অপরাধ কোনো আদালতে প্রমাণ হতো না, কিন্তু তাদের কাছ থেকে আসল হত্যাকারী গ্রামোফোন পিনের আসামির সন্ধান পাওয়া যেতে পারত। ব্যোমকেশ মুখ টিপিয়া হাসিয়া বলিল, তা যদি সম্ভব হতো তাহলে আমি নিজে তাদের তাড়াবার চেষ্টা করতাম না। তুমি তাদের তাড়িয়েছ? হ্যাঁ, আশুবাবু দৈবক্রমে বেঁচে যাওয়াতে তারা উড়ু উড়ু করছিল। আমি আজ সকালে বিলাস শুক্লের বাড়ি গিয়া ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিলাম যে আমি অনেক কথাই জানি। যদি এই বেলা সরে না পড়েন তো হাতে দড়ি পড়বে। বিলাস উকিল বুদ্ধিমান লোক। সন্ধ্যার গাড়িতেই বামাল সমেত নিরুদ্দেশ হলেন। কিন্তু ওদের তাড়িয়ে তোমার লাভ কি হলো? ব্যোমকেশ একটা হাই তুলে উঠে দাঁড়িয়ে বলল, লাভ এমন কিছু নয়, কেবল একটু দুষ্টের দমন করা গেল। বিলাস উকিল শুধু হাতে নিরুদ্দেশ হবার লোক নয়, মক্কেলের টাকা কড়ি যা তার কাছে ছিল সমস্তই সঙ্গে নিয়েছিলেন। এতক্ষণে বোধ করি বর্ধমানের পুলিশ তাকে হাজতে পুরেছে। আগে থাকতেই তারা খবর জানত কিনা। যা হোক, বিলাসচন্দ্রের 2 বছর সাজা কেউ ঠেকাতে পারবে না। যদি ফাঁসি, তার উচিত শাস্তি। তবু তা যখন উপস্থিত দেওয়া যাচ্ছে না, তখন 2 বছরই বা মন্দ কি? পরদিন প্রাতঃকালে একজন অপরিচিত আগন্তুক দেখা করিতে আসিল। সবেমাত্র চায়ের বাটি নামাইয়া রাখিয়া খবরের কাগজখানা খুলিবার জোগাড় করিতেছি, এমন সময় দরজায় কড়া নাড়িয়া উঠিল। ব্যোমকেশ সচকিত হইয়া বলিল, কে? ভেতরে আসুন। একটি ভদ্রবেশধারী সুশ্রী যুবক প্রবেশ করিল। দাড়ি গোঁফ কামানো, এক হারা ছিপছিপে গরম, বয়স 30-এর মধ্যেই। চেহারা দেখিলে মনে হয় একজন অ্যাথলেট। সম্মুখে আমাদের দেখিয়া স্মিত মুখে নমস্কার করিয়া বলিল, কিছু মনে করবেন না, সকালবেলায় বিরক্ত করতে এলাম। আমার নাম প্রফুল্ল রায়, আমি একজন বীমা কোম্পানির এজেন্ট। বলিয়া অনাহূতভাবে একখানা চেয়ার অধিকার করিয়া বসিল। ব্যোমকেশ বিরস স্বরে বলিল, আমাদের জীবন বীমা করার মতো পয়সা নেই। প্রফুল্ল রায় হাসিয়া উঠিল, এক একজন লোক আছে যাহাদের মুখ দেখিতে একটা একজন লোক আছে যাহাদের মুখ দেখিতে বেশ সুশ্রী, কিন্তু হাসিলেই মুখের চেহারা বদলাইয়া যায়। দেখিলাম প্রফুল্ল রায়েরও তাহাই হইল। লোকটি বোধ হয় অতিরিক্ত পানখোর, কারণ দাঁতগুলো পানের রসে রক্তাক্ত হইয়া আছে। সুন্দর মুখ এত সহজে এমন বিকৃত হইতে পারে দেখিয়া আশ্চর্য বোধ হয়। প্রফুল্ল রায় হাসিতে হাসিতে বলিল, আমি বীমা কোম্পানির লোক বটে, কিন্তু ঠিক বীমার কাজে আপনাদের কাছে আসেনি। অবশ্য আজকাল আমাদের আসতে দেখলে আত্মীয় স্বজনরাও দোর খোলে আর বন্ধ করতে আরম্ভ করে। নেহাতি দোষ দেওয়াও যায় না, কিন্তু আপনার নিশ্চিন্ত হতে পারেন যে উপস্থিত আমার কোনো দুরভিসন্ধি নেই। আপনারই নাম তো ব্যোমকেশবাবু, বিখ্যাত ডিটেকটিভ। আপনার কাছে একটু প্রাইভেট পরামর্শ নিতে এসেছি মশাই, যদি আপত্তি
আপত্তি না থাকে। ব্যোমকেশ বেজারভাবে মুখখানা বাঁকাইয়া বলিল, পরামর্শ নিতে হলে অগ্রিম কিছু দর্শনই দিতে হয়। প্রফুল্ল রায় তৎক্ষণাৎ মানিব্যাগ হইতে একখানা 10 টাকার নোট বাহির করিয়া টেবিলের উপর রাখিয়া বলিল, আমার কথা অবশ্য গোপনীয় কিছু নয়, তবু বলিয়া অপূর্ণভাবে আমার পানে চাহিল। আমি উঠিবার উপক্রম করিতেছি দেখিয়া ব্যোমকেশ বেশ একটু কড়া সুরে বলিল, উনি আমার সহকারী এবং বন্ধু, যা বলবেন ওর সামনেই বলুন। প্রফুল্ল রায় বলিল, বেশ তো, উনি যখন আপনার সহকারী তখন আর আপত্তি কিসের? আপনার নামটি? মাফ করবেন অজিতবাবু, আপনি যে ব্যোমকেশ বাবুর বন্ধু তা আমি বুঝতে পারিনি। আপনি ভাগ্যবান লোক মশাই, সর্বদা এত বড় একজন ডিটেকটিভের সঙ্গে না থাকা, আবার সঙ্গে সঙ্গে থাকা। কত রকম বিচিত্র ক্রাইমের মর্মোদ্ঘাটনে সাহায্য করা কম সৌভাগ্যের কথা নয়। আপনার জীবনের একটা মুহূর্ত বোধ হয় ডাল নয়। আমার এক সময় মনে হয় এই একঘেয়ে বিমার কাজ ছেড়ে আপনার মতন জীবনযাপন করতে যদি পারতাম। বলিয়া পকেট হইতে পানের ডিবা বাহির করিয়া একটা পান মুখে দিল। ব্যোমকেশ ক্রমে অধীর হইয়া উঠিতেছিল। বলিল, এবার আপনার পরামর্শের বিষয়টা যদি প্রকাশ করে বলেন তাহলে সব দিক দিয়েই সুবিধা হয়। আজকের পাঠ এ পর্যন্তই রইল। আবার ফিরে আসবো এর পরবর্তী অংশ নিয়ে।